দেখুন, দুটো বিষয় আমি এখানে উল্লেখ করতে চাইবো। নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস বারবার বিজেপি কিভাবে বাঙালি মনীষীদের অপমান করে এই বলে প্রচার করেছে, অথচ খেয়াল করুন বিজেপির সরকার গঠনের দিনটা স্থির করা হলো রবীন্দ্র জয়ন্তীর দিনে, এবং শপথ গ্রহণের পর প্রথম কোথায় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এবং নিঃসন্দেহে যেটা উল্লেখ করার বিষয় সেটা হচ্ছে আইন শৃঙ্খলাকে কতটা গুরুত্ব এই রাজ্যের নবনির্বাচিত সরকার দিচ্ছে। প্রথম যে সরকারি বৈঠকটা করছেন সেটা হচ্ছে ডিজি, সিপি, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে, অর্থাৎ আইন শৃঙ্খলার প্রশ্নে যে একেবারে অগ্রাধিকারের তালিকায় প্রায়োরিটি লিস্টে প্রথম দিকে রয়েছে, এটা কিন্তু বিজেপি তার প্রথম পদক্ষেপ থেকেই বুঝিয়ে দিচ্ছে। তাপস রায়, এটা তো করতেই হবে, তার কারণ যে জায়গাটায় মমতারা এনে দাঁড় করিয়েছে এই পশ্চিমবাংলাটাকে ললেসনেস, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি এই জাহাঙ্গীরদের সরকার। শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে বলে এই 27শে জানুয়ারি 2024 বিধানসভার অধিবেশনে রেকর্ডেড স্পিচ, ভাবা যায় কোনো মুখ্যমন্ত্রী এগুলো করেছে? এরা সমস্ত এই জলদস্যু, এরা শেখ শাহজাহান টাজাহান, এরা সমস্ত মা বোনেদের, হিন্দু মা বোনেদের রাত 12টা সাড়ে 12টার পর মমতা ব্যানার্জি বলছে 8টার পর বেরিয়েও না, আর 12টা সাড়ে 12টার পর যে শেখ শাহজাহানরা হিন্দু মা বোনেদের ডেকে পাঠাচ্ছে তাদেরকে পিঠেপুলি করাবার জন্যে নাকি নিজেদের অন্য কোনো কাজ করাবার জন্য, ফুর্তি করার জন্য, সেটা তো আমি জানি না। তাহলে এই এতগুলো সর্বনাশ, কত যে লোকের সর্বনাশ হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নয়, বরঞ্চ বিধানসভার অধিবেশনে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে রেকর্ডেড স্পিচ বলছেন ইডি শেখ শাহজাহানকে, না তোমরা সব চুরি চামারি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, হ্যাঁ স্বজন পোষণ করবে, তারপরে চাকরি বিক্রি করবে, আর তোমাদেরকে পুলিশ তোমার পুলিশ কিছু করে না বলি করতে হয়। কি করতে রয়েছে ইডি, কি করতে রয়েছে সিবিআই, কি করতে রয়েছে এনআইএ? দেশের তো একটা ব্যাপার আছে। আজকে যে জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে পশ্চিমবাংলাকে, তাহলে তো ভারতবর্ষের সভরেনিটি অ্যাট স্টেক, ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি আন্ডার থ্রেট। উনি কেন এই সমস্ত জেহাদিদের পুষেছেন, ওকে সেই জবাব দিতে হবে আগামী দিনে। সব কমিশন হবে, আগামী দিন ওকে জবাব দিতে হবে যে এদের সমস্ত থাকা খাওয়া। অদ্ভুত ব্যাপার, আমি জানি না এটাকে আপনি কোনোভাবে এটা উপহাস বলবেন কিনা ভাগ্যের, সেটা হচ্ছে যে সিবিআই তদন্ত নিয়ে বারে সিবিআই তদন্ত বিজেপির অঙ্গুলি হেলনে চলে ইত্যাদি ইত্যাদি বলে থাকে। দুদিন আগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের যে হত্যার ঘটনা, সেই হত্যার ঘটনা তদন্তে কোর্ট মনিটর সিবিআই তদন্ত কারা চাইছে? এই তৃণমূল কংগ্রেস চাইছে, যখন বিরোধী ছিল, যখন তদন্ত হিসেবে দৃষ্টিভঙ্গি শাসক আর বিরোধীতে বদলে যাচ্ছে, তখন প্রতিদিন বলছে ইলেকশন কমিশনকে, প্রতিদিন বলছে পার্লামেন্টে গিয়ে অনুপ্রবেশকারীর কথা। মানে আমি বলছি যে অনির্বাণের যে একটা মমতা ব্যানার্জির বলা অডিও ভিজুয়াল যদি একটা এক্সিবিশন হয়, ওটা দেখে তৃণমূলীরা তো বটেই, মমতা ব্যানার্জিও তো হেসে উঠবে। বিভিন্ন সময় যে বিভিন্ন কথাবার্তা বলেছেন আর করেছেন, সেটার একটা এক্সিবিশন হোক না অডিও ভিজুয়াল মমতা ব্যানার্জি। অনির্বাণ, যে দলটিকে মাননীয় তাপস রায় অসভ্য বর্বরদের দল বললেন, 2024 সালের জানুয়ারি মাস অবধি সম্ভবত অসভ্য বর্বর দলেতেই ছিলাম, শুধু সিপিএম কে পরিত্রাণ পাওয়ার জন্য, সিপিএম এর হাত থেকে। আমার বাড়িতে কিন্তু দুবার মমতা এসে জয়নিং এর কথা বলে, একবার না, আমার বাড়িতে দুবার এসেছিলেন। কিন্তু সেই মমতা যেরকম একটা অসৎ হবে, আপাদমস্তক একটা অসৎ হবে, এটা তো ভাই ভাবতে পারিনি। এবং সে তার ভাইপোকে মুখ্যমন্ত্রী হিসেবে বসাবে, এবং তার ভাইপো ডায়মন্ড হারবারে যাবে হেলিকপ্টারে করে। মমতা ব্যানার্জি রেগুলার ফ্লাইটে যেতেন এবং ইকোনমিতে, আর এই চার্টার ফ্লাইটে যাবে অধিবেশন অ্যাটেন্ড করতে, আবার সেই চার্টার ফ্লাইট দাঁড়িয়ে থাকবে, তিনি ফিরবেন। তাহলে এই দলকে আমাকে আনতে হবে না ক্ষমতায়? এদের ভোট দিয়ে আনতে হবে না? কত হাজার, আচ্ছা ফাইল ছিনতাই করলো কেন? একটা ফাইল ছিনতাইকারীর পক্ষে কেন কথা বলতে এসছে অনির্বাণ? লজ্জা করে না? এটা ফাইল ছিনতাইকারী একটা মুখ্যমন্ত্রী, তুমি তাকে ডিফেন্ড করতে এসছো কেন? তো যাই হোক, এত খারাপ একটা দল, সেটা 2024 জানুয়ারি মাসের আগে তাপসদা জানতেন? আমি বুঝেছিলাম অনেক আগে বুঝেছিলাম, এবং বলতাম
অত দুমদাম তো পলিটিক্যাল সিদ্ধান্ত নেওয়া যায় না, যার জন্য তুমি দেখবে আমার আন্ডারে থাকা 26 জনকে পূর্ণমন্ত্রী করেছে, যারা আমার আন্ডারে কাজ করেছে, ছাত্র যুবক। আমার সঙ্গে দেখা করার জন্যে 3 দিন দাঁড়িয়ে থাকতে হতো, এবং যাদের অনেকেরই কাউন্সিলর থেকে বড় কিছু হওয়ার যোগ্যতা ছিল না, যার জন্য আমাকে পছন্দ করতো। তার কারণ আমরা কন্টেম্পোরারি জেনারেশন। আমি মমতা এক বয়সী, এবং আমি মমতার আগে রাজনীতি করি, এবং মমতার থেকে আগে আমি রাজ্যের নেতা। কিন্তু তারপরে আমার নেত্রী মেনে নিয়েছিলাম সিপিএমের ব্যাপারটা পারি। কিন্তু তাই বলে তো কলেজের 9 বছর ইলেকশন হবে না, কলেজের সিট বিক্রি হবে, চাকরি বিক্রি হবে। তাহলে এই অসৎদের সঙ্গে, চোরেদের সঙ্গে আমায় থাকতে হবে না? সেটা আপনার বাড়িতে ইডি হানার আগে মনে হলে সবাই বিশ্বাস এবার শুনবে। হ্যাঁ, ইডি তো পার্টি ছিল মমতা আর সুধীর। আচ্ছা দাঁড়া, হ্যাঁ এই শুনুন, হ্যাঁ শোনো, আমি যখন ক্ষমতায় ছিলাম না, সিআইডি বা ডিডি তোমার বাড়িতে বললেই পাঠিয়ে দিতাম পার্সোনাল রিলেশনে। সুদীপ ছিল বিজেপির একটা দালাল। সুদীপকে চোর বলতাম আমি, সুদীপকে আমি চোর বলতাম, সুদীপকে আমি বলতাম অসৎ। সুদীপ টাকা তুলছে, সুদীপ 4 মাস জেল খেটেছে। আরে শুনতে হবে, এটা যখন তুললে শুনতে হবে, আরে শুনতে হবে, ডিটেলে বলছি। তখন এই সুদীপ চোর চোর বলি, এবং ওরা রামকৃষ্ণ মিশনের টাকা নিয়ে পর্যন্ত ওর বউ জমা দেয়নি, এবং মমতা ব্যানার্জি জানতেন এবং ধমকেছিলেন। এবং তারপরে আমি দেখছি এই রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক, সেখানে চাকরি হচ্ছে 600 এবং টাকা নিয়ে, এবং সেই টাকা সুদীপ নয়নার কাছে যাচ্ছে। তোমার যদি ক্ষমতা থাকে অভিষেক, তখন নেই, তাহলে বকছো কেন? জানতে যখন চাইছো, মমতাকে গিয়ে বলো, অভিষেককে গিয়ে বলো যে 13 বছর যে দল ক্ষমতায় ছিল তার সঙ্গে আমি ছিলাম, আমার বিরুদ্ধে একটা যদি, মমতা তো সবসময় ধমকায় তো, এই আমার কাছে ফাইল আছে, আমার কাছে কাগজ আছে, আমার কাছে পেন ড্রাইভ আছে, আমার কি গোষ্ঠীর পিন্ডি আমার আছে, কেন 2 বছর আমরা বিশ্বাস করি আপনি কেন প্রকাশ করিনি? আমি বিশ্বাস করি আপনি অনেস্ট। তাহলে ইডি কেন গেছিল সেটা? আরে ইডি গেছিল, মমতা পার্টি ছিল, ইডি কে বললাম তো মমতা পার্টি ছিল, সুদীপ কনসেন্ট চেয়েছিল, দিয়েছিল। যার জন্যে তোমায় বলি, আমাকে পার্টি দেখে কেন বললো না তোমার বাড়িতে ইডি গেছিল কেন? মমতা কেন, শেখ শাহজাহানের ইডিটা মমতা ওখানে বলছে, আমাকে কেন ডেকে পাঠালো না? একবারও কেন আমাকে অভিষেক ফোন করলো না? একবারও দলের তরফ থেকে কোনো কিছু বললো না কেন? একটু অনির্বাণের যুক্তিটা শুনে নি, তারপর ওরা আসলে না, শুনতে হবে, আসলে মমতা অভিষেকরা চোর, সবাইকে চোর ভাবে। হ্যাঁ বেশ, অনির্বাণ বেশ। এক্ষেত্রে দেখুন, তাহলে ইডি কে মমতা বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় চালাবে। আরে ভাই শোনো না রে, তারপরে তো তোমাকে বলছি, যদি কাগজ কিছু থাকে ইডি কে দিয়ে দিই, কাগজ কিছু থাকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিই। কাগজ তো কিছু নেই, নিজেরা তো চোর, একটা আপাত আচ্ছা তাপসদা প্লিজ এবার উত্তরটা একটু শুনে নি অনির্বাণের। না না, এটা বলতে হবে যে ইডি যে গেছিল, আচ্ছা ঠিক আছে, মহারাষ্ট্র নিয়ে তো যায়নি। আচ্ছা আচ্ছা, মহারাষ্ট্র নিয়ে, বিহার নিয়ে, ইউপি নিয়ে, দিল্লি নিয়ে, এসব নিয়ে তো যায়নি। আমি শুধু গিয়েছিল, আমি বলছি শুনুন, গিয়েছিল তোমার পশ্চিম বাংলার নিয়োগ দুর্নীতি নিয়ে, এবং সেই নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার যদি কোনো যোগাযোগ থাকে, তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা যা অভিযোগ করলেন, যেই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা যদি কিছু বক্তব্য থাকে আসে, আমরা একেবারে সমানভাবে সেটাও চালাবো। না আমি বলছি উল্টো যুক্তি থাকবে, সেটাও দেখাতে হবে। হ্যাঁ আচ্ছা, কথা হলো আমি বলছি আজকে অনির্বাণের উত্তরটা একটু নিয়ে আমাকে বলতে দিতে হবে, সবাইকে তো বলতে দিতে হবে। না আমি আমাকে বলতে দাও, এটা লাস্ট লাইন। আচ্ছা, আমার বিরুদ্ধে কোনো ক্ষমতা যদি থাকে তৃণমূলের কারণ, মমতা অভিষেকের, যে আমার বিরুদ্ধে 1 টাকার কোনো অভিযোগ রয়েছে, আমি এই এবিপি আনন্দে বসে বলে গেলাম কাল থেকে রাজনীতি করবো না। আমি তো বলছি, আমি নিজে বিশ্বাস করি তাপসদা আদ্যপান্ত সৎ একজন রাজনীতিবিদ, উনি অন্য দলে থাকতেই পারেন, আমি নিজে বলছি। তো সেখানেই প্রশ্নটা জেগেছিল, ইডি কেন গেল? আরে পাঠিয়েছিল তো মমতা, আমি সেটা ঠিক মমতা সুদীপ পাঠিয়েছিল। উত্তরটা শুনে সেই জায়গা থেকে তাহলে আমরা এটা বুঝে গেলাম যে ইডি কে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাতে পারে। এই সেটিং এর গল্প কেন বলতে তোমরা সব পারে, বিজেপির সঙ্গে সেটিং সব হয়। রাজনীতি কতবার পায়ে ধরেছে মমতা, গিয়ে অমিত শাহ, মোদিজি। একটু অনির্বাণের যুক্তিটা শুনি, তারপর আবার আসবো। তাহলে দেখুন, আমরা এটা জানতে পারলাম যে বিজেপির, আরে ভাই সুদীপ চামচা ছিল কার? আচ্ছা বেশ, আমি দেখুন একেবারে আমি এইখানে আমি অনুষ্ঠানটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, সেটা হচ্ছে সুব্রত মৈত্র, মার্জনা করবেন সুব্রত গুপ্ত। যে সুব্রত গুপ্ত এই বিধানসভা নির্বাচনে স্পেশাল ইলেকশন অবজারভার একেবারে জাতীয় নির্বাচন কমিশনের ছিলেন, সেই সুব্রত গুপ্তকে এইবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হলো। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হচ্ছেন সুব্রত গুপ্ত, কমিশনের বিশেষ পর্যবেক্ষক থেকে এবারে নতুন দায়িত্বে। কি বলছেন তিনি, আসুন একবার শুনুন। স্পেশাল রোল অবজারভার থেকে স্পেশাল অবজারভার, আর এবার
নতুন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার সুব্রত গুপ্ত এবিপি আনন্দের মুখোমুখি। কংগ্রাচুলেশন স্যার, কি বলবেন? এটা একটা বিরাট বড় দায়িত্ব যেটা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন। আমি সবারই সহযোগিতা চাইব, বাংলার মানুষের আশীর্বাদ চাইব, যাতে আমি এই কাজটা সুষ্ঠুভাবে করতে পারি এবং রাজ্য সরকারকে সাহায্য করতে পারি। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার মিশন এবং ভিশন কি হবে? কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য এবং শিক্ষা। শিল্পে বিনিয়োগ? শিল্পে বিনিয়োগ ঠিক ভালো মনে করিয়েছেন। এটা আমাদের সেটা কর্মসংস্থানের সাথে যুক্ত, খুব কাছাকাছি। তো শিল্প সময় লাগবে। শিল্প তো এমন একটা ব্যাপার নয় যেটা বলেই সঙ্গে সঙ্গে হবে, বললেই তো। এটার একটু সময় লাগবে, কিন্তু কাজটা এখনই শুরু করতে হবে। বলছি কাজটা যেমন এখনই, আজকেই আপনি যেমন নতুন পদে আসীন হয়েছেন, সেক্ষেত্রে কবে থেকে কাজ শুরু করবেন? আগামীকাল থেকেই, মানে রবিবার থেকে কাজ শুরু হচ্ছে। বলছি আরেকটা বিষয়, আগামী 5 বছর এই পশ্চিমবঙ্গকে কোথায় দেখতে চাইছেন আপনি? আমি আশা করব এটা 60-এর দশকে পশ্চিমবঙ্গ যে ধরনের সমস্ত রাজ্যের মধ্যে যে ধরনের পজিশন ছিল, সেই ধরনের পজিশন আমরা কয়েক বছরের মধ্যেই ফিরে পাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। আরও একটা বিষয়, সুব্রত গুপ্ত নতুন নাম নয়, কারণ আমরা দেখেছি যে বাম আমলে আপনি এক ভালো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। তারপর অবশ্যই তৃণমূল সরকারের আমলে একটা টাসেল হয়েছিল, আপনি ছেড়ে চলে গেছেন। আজকে আবার আপনার প্রত্যাবর্তন বলবো কি? আমি কখনোই ছেড়ে চলে যাইনি। আমি বিভিন্ন কাজ করেছি, যে যখন যে সরকার যে কাজ আমাকে দিয়েছে সেই কাজই আমি করেছি। বলছি আর কি বার্তা দিতে চাইবেন? কারণ এই যে অ্যাডভাইজারের কাজটা তো এত খুব মানে সহজও না, খুব কঠিন কি? সহজ না কঠিন তো ভবিষ্যৎ বলবে, কিন্তু কাজটা গুরুত্বপূর্ণ এবং এটা একটা বিরাট দায়িত্ব। এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য আমি মানে যেমন রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, সেই সাথে আমার কিছু ডাউটও আছে যে কতখানি আমি সত্যি করে সাহায্য করতে পারবো। কারণ সমস্যা তো বিশাল। এই সমস্যার সমাধান তো একজন একার পক্ষে সম্ভব নয়, সেজন্য সবারই কোঅপারেশন দরকার, সবারই সহযোগিতা দরকার। রাজ্য সরকারের এত লোন রয়েছে, এত দেনা রয়েছে, সেইগুলো বিশাল দেনা, 8 লক্ষ কোটি টাকার কাছাকাছি দেনা রয়েছে। আমাদের ডিএ মামলায় কর্মচারীদের মাইনে দেওয়ার বিষয়টা রয়েছে। মহিলাদের যে অন্নপূর্ণা যে প্রকল্প, তার মধ্যে সাহায্য দেওয়ার আছে। বিভিন্ন রকম প্রকল্প আছে গভর্নমেন্টের। এগুলো কিভাবে করা যাবে সেটা নিয়েই চিন্তাভাবনা করতে হবে আগামী দিনে। আমি আশা করব যে রাজ্য সরকারের গাইডেন্সে আমরা এই কাজটা করতে পারবো। একদম। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, মানে এটাই তো আমরা চাই যে রাজ্যে কর্মসংস্থান থাকবে, রাজ্যের ছেলেমেয়েরা যাতে বাইরে না চলে যায়। ভাতার ভিক্ষে সাধারণ মানুষ বা জনগণ চায় না, আর সেটা দিয়ে যে বেশি দিন চলে না সেটা একদম জনগণ সেটা দেখিয়ে দিয়েছে। আর শুভেন্দু অধিকারী তিনি একদম শপথ নেওয়ার আগেই তিনি বলে দিয়েছেন যে সংকল্পপত্রে যা রয়েছে, একেবারে যা মোদির গ্যারান্টি, তা একদম সময় মতো পালন করা হবে। হ্যাঁ, আমি প্রশ্নটাতে আমি আসবো। তার আগে আমি একটু আগের প্রসঙ্গের উত্তরটা দিয়ে নিই। আমি বলেছিলাম কংগ্রেস একটা জায়গা তো রিকাউন্টিং চাইনি। তার উত্তরে তৃণমূলের মুখপাত্র বলেছিলেন যে আপনি বিরাট বিশ্লেষক। আমি খুব ছোট, কিন্তু আমার ভিত্তিটা খুব বাস্তব, অধ্যাপনার ভিত্তি। এবং সেখানে দাঁড়িয়ে এখানে আমি নামটা বলবো না, কিন্তু সেই সংবাদ মাধ্যমে আমি দেখিয়ে দিতে পারি তারা কংগ্রেস রিপোল চেয়েছে 50 জায়গায়, 50টা রিপোল, মানে কাউন্টিংটাকে না, শুনতে হবে কি কারণে রিপোল চেয়েছে। ভিক্টরি মার্জিন যেখানে লোয়ার দ্যান এসআর, সুতরাং এসআর এর ডিলিশনের ভিত্তিতে দেবস্মিতা প্রশ্ন করেছিলেন, রিকাউন্টিং এর ইয়ে চাইনি, রিকাউন্টিং এর রিপোল চেয়েছে। আরে এটা কিসের সঙ্গে কি রিকাউন্টিং? দেবস্মিতা প্রশ্ন করেছিলেন কংগ্রেস কি রিপোল চেয়েছে? না, কংগ্রেস এক্স্যাক্টলি যেটা চাইবে আমাদেরকে সেটাই চাইতে হবে। সেটাই বলছি, দেবস্মিতার সাথে তো কথা হয়নি, কথাটা হচ্ছে আমার। না, আমি বলছি রিকাউন্টিং কংগ্রেস চাইনি, সিপিএম চাইনি, রিপোল চেয়েছে, তারা বলছে এসআর তো মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। যদি তৃণমূল যদি না মানে আবার সুপ্রিম কোর্টে যাবে, আবার সুপ্রিম কোর্টে যাবে। কংগ্রেসের দাবি মেনে নিচ্ছে, কংগ্রেসের দাবি কংগ্রেস সুপ্রিম কোর্টে যাবে। কংগ্রেস সুপ্রিম কোর্টে যাবে, ডিভিশনের জন্য যদি কোনো পোলের যদি রিপোল করা হয়ে থাকে, তাহলে এসআর
সুপ্রিম কোর্ট এসআইআর যাবে, থেকে CBI বাতিল সুপ্রিম করতে কোর্ট হবে। যাবে, এসআইআর আর আপনি ABP তে বসে বসে রিকাউন্টিং এর খালি কথা সবাইকে তো সুপ্রিম কোর্ট বলেনি। যেতে বলবে। দুটোকে অসত্য ভাষণ করবেন কোনটা না। অসত্য ভাষণ? এইটাই অসত্য দেবস্মিতা ভাষণ। প্রশ্ন করেছিলেন, পুরো কংগ্রেস কি অসত্য রিপোর্ট ভাষণ চেয়েছে? হচ্ছে আপনি এটা। নিজেই উত্তর দিয়ে যাকে দিয়েছেন। বুঝেও যদি কেউ না বুঝতে পারে তাকে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। আমি এবার দ্বিতীয় প্রশ্নে আসি। পশ্চিমবঙ্গ একদম কুশাসনের একটা জায়গায় গিয়ে পৌঁছেছে এবং 50 বছর পিছিয়ে গেছে পশ্চিমবঙ্গ। গত 15 বছরে 50 বছর পিছিয়ে গেছে। এখান থেকে সুব্রত গুপ্তর হাতে কোনো ম্যাজিক দণ্ড নেই, বা বিজেপির হাতেও, বিজেপি সরকারের হাতেও যে ম্যাজিক দণ্ড নেই যে চাইবে আর কালকেই তাদের সমস্ত কিছু, এই যে আকাশ মানে আকাশ প্রতিম যে আমাদের আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন, সেইটাকে পূরণ করে দেবে, এটা কিন্তু সম্ভব নয়। মানে তার সঙ্গে রবীন্দ্রনাথ বাবু আপনিও জানেন না যে দান খয়রাতি মেলা খেলায় দান করে প্রচুর প্রচুর টাকা, নয়ছয় হয়েছে। নয়ছয় করা। শুধু তাই, এই যে প্রত্যেকটা ক্ষেত্রে সিবিআই কে ঠেকানোর জন্য কোর্টে যাওয়া, এবং ওর যে একটা অ্যাডভাইজারদের কি বলবো, পদলেহনকারী কিছু অ্যাডভাইজার ছিল যারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, ডিএ মামলাকে সবচেয়ে বেশি পরিমাণে যাদেরকে নিয়ে গেছে, সেই 3-4 জনের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীকে তাদের সমস্ত পাওনা গন্ডা আদায় করবার জন্য কোটি কোটি টাকা খরচ করেছে এই সরকার। সুতরাং সরকারি অর্থের নয়ছয় হয়েছে, শুধু মেলা নয়, সমস্ত কাজে নয়ছয় হয়েছে। যেখানেই তারা পেয়েছে ভাতা দিয়ে গেছে, এবং ভাতা দিয়ে মানুষের ওই 1,500 টাকার ভাতার থেকে সরকারি বা বেসরকারি যে গ্রুপ দিয়ে একটা চাকরি, সেটাও যে মানুষের কাছে অত্যন্ত প্রিয়। ভাতা বন্ধ করুক না করুক, আমরা কর্মসংস্থান চাই। আমরা ওই 14,000 টাকা মাইনে দেবে, তার 3,000 টাকা তৃণমূলের সিন্ডিকেট খেয়ে নেবে, আর 11,000 টাকা একটা লোক নার্সিং হোমে সব চেষ্টা, তারা শুধুমাত্র 11,000 টাকায় সারা জীবন কাটবে। ভাতাটা ডবল করে ভাতা ডবল করুক যদি তারা কর্মসংস্থান করবে। আমি বলছি নিঃসন্দেহে ভাতা কন্টিনিউ হবে, কিন্তু ভাতার উপর নির্ভরশীলতা, একমাত্র ভাতা ছাড়া অন্য কোনো উপায় নেই। এই ছবিটাকে বদলানোর চেষ্টা অন্তত বিজেপি করবে। এই প্রতিশ্রুতি এবং যা যা প্রতিশ্রুতি তাদের সংকল্পপত্রে রয়েছে প্রত্যেকটা, খেয়াল করবেন যখন শুভেন্দু অধিকারী বলছেন যে প্রতিশ্রুতি পালন করব, বলছেন না নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রতিশ্রুতি পালন করব। আমার শুধু একটা বিষয় অবাক লাগে, সেটা হচ্ছে সরকারটা তো সবেমাত্র গঠিত হয়েছে, সবেমাত্র শপথ গ্রহণ করেছে, একটা মিনিমাম টাইম তাকে তো দিতে হবে কিভাবে তারা চলছে। নিঃসন্দেহে বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করবে, কিন্তু তার জন্য একটা মিনিমাম টাইম তো এই সরকারটাকে দিতে হবে। সেই পথে ওকে হাঁটতে নারাজ বিজেপি, তৃণমূল কংগ্রেস। আমার এই প্রশ্নটা থাকলো, কিন্তু আমি নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে এই ছবিটার মাধ্যমে সামনে আসছে, যেটা এইবার এই প্রতিবেদনে আপনাদের সামনে রাখতে চাইব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আরো 5 জন তারা মন্ত্রী পদে শপথ নিলেন। এই 5 জনের মধ্যে একটা বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। খেয়াল করবেন সমাজের বিভিন্ন স্তর থেকে যে 5 জন মন্ত্রী শপথ নিলেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা একটা দূরদর্শিতা, একটা বার্তাও কিন্তু বহন করছে। ঐতিহাসিক ব্রিগেডে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব। আসল বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন 5 জন, একজন উত্তরবঙ্গের, বাকি 4 জন দক্ষিণবঙ্গের। এই 5 মন্ত্রীর মধ্যে একজন আদিবাসী মুখ, একজন ওবিসি মুখ, একজন মতুয়া মুখ, একজন রাজবংশী মুখ, একজন মহিলা, অর্থাৎ সর্বস্তরের প্রতিনিধিত্ব। শুভেন্দু অধিকারীর পর এই দিন শপথ নেন খড়গপুর সদরের জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি। এইরকম একটা দিন যে আসবে আপনি কখনো ভেবেছিলেন দিলীপদা? দেখুন, আসবে কল্পনা করে লড়াই করেছিলাম, এসে গেছে, সাধারণ মানুষেরই আশীর্বাদ। আপনি যখন সভাপতি 77 পর্যন্ত নিয়ে গেছিলেন, এবারে একেবারে সমস্ত এবারে হয়ে যাবে, এটা হয়ে গেছে, ভগবানের আশীর্বাদ আর জনতার আশীর্বাদ। এদিন শপথ নেন আসানসোল দক্ষিণের জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও। চেঞ্জ, উন্নয়ন, প্রতিটা বাংলার মানুষের এই 50 বছরে যা যা পাননি সব কিছু তাদেরকে তুলে ধরা,
যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি সব কিছুকে পূরণ করা। 24 ঘন্টা 365 দিন আমাদের কাজ করতে হবে টিম ওয়ার্ক হিসেবে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য হিসেবে এই দিন শপথ নেন নিশীথ প্রামাণিক। আমি নিশীথ প্রামাণিক ঈশ্বরের নামে শপথ করিতেছি। মতুয়া অধ্যুষিত বনগাঁ উত্তর থেকে জয়ী হয়েছেন অশোক কীর্তনিয়া, তিনিও মন্ত্রী হিসেবে শপথ নেন শনিবার। আমার মতুয়া যারা আছে তাদের কাছে একটা বার্তা, প্রধানমন্ত্রী বলে গেছে প্রত্যেকটা হিন্দু মতুয়া নাগরিকত্ব পাবে, সেটা চালু ছিল, চালু থাকবে বাস। বাঁকুড়ার রানীবাঁধ থেকে জয়ী ক্ষুদিরাম টুডুও এই দিন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। আদিবাসীদের জন্য যেটা প্রথম আমার কাজ হবে যে ফেক এসটি সার্টিফিকেট এইবারে আমি একবারে শিকড় উপড়ে ফেলে দেবো, নির্মূল করে দেবো, এটাই হচ্ছে আমার প্রথম কাজ। এবং জল জঙ্গল জমিনের যে অধিকার, সেই অধিকার আমরা সুরক্ষিত। বিজেপি সরকারের নতুন মন্ত্রিসভায় আর কারা থাকেন এখন সেদিকেই নজর সকলের। অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। চিকিৎসক হিসেবে ডক্টর ব্যানার্জি, যখন আপনি পেশেন্টকে দেখেন তখন তো আপনি পেশেন্ট এবং তার রোগটাকে আপনি দেখেন, তারা কোন সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কোন ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এটা তো আপনার বিচার্য নয়। রোগের উপশম করাটা আপনার প্রাধান্য হিসেবে স্থান পায়। ঠিক সেই রকমভাবে আজকে যে ধরুন যে কজন মন্ত্রী শপথ নিল, খেয়াল করুন সমাজের বিভিন্ন স্তর থেকে আসছেন, মানে তারা কোন সমাজ মানে কোন জাতিকে রিপ্রেজেন্ট করছেন, কোন সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছেন, তার থেকে বড় হচ্ছে যে এমন একটা মন্ত্রিসভা গঠনের দিকে এগোতে চাইছে বিজেপি সরকার যারা পাবলিক সার্ভিসটাকে দিতে পারবে অ্যাট এনি কস্ট, মানে এক্সপার্টাইজটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে। এটাই তো করা উচিত। যার যেখানে এক্সপার্টাইজ, যে যেখানে যেভাবে কাজ করতে পারবে তাকে সেখানেই রাখা উচিত। নাম্বার 2 হচ্ছে কোঅর্ডিনেশন। এই কোঅর্ডিনেশনটা নিজেদের মধ্যে খুব ভালো রাখতে হবে। নাম্বার 3 মনে রাখতে হবে যে বিরোধী দলনেত্রী, অবশ্য বিরোধী দলনেত্রী নিজের জায়গায় যেতেননি, তিনি কিন্তু বিরোধী দলনেত্রী হিসেবে সাংঘাতিক, সেটা উনি বহুবার দেখিয়ে দিয়েছেন। তবে আমি আশা করব সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বাংলা আবার আগের গরিমা ফিরে পাবে। বাংলাকে এগিয়ে নিয়ে আমাদেরই যেতে হবে। মানে যদি সামান্য কিছু কন্ট্রিবিউট করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমিও আশা করব যারা বিজেপির মন্ত্রিসভায় আছেন তারা যেন অন্ততপক্ষে জাত ধর্ম নির্বিশেষে বাংলার গরিমা যাতে ফিরে আসে। আর বিরোধিতার জন্য বিরোধিতা নয়, কিন্তু আজকে সিঙ্গুরের কারখানা উঠে চলে গেল গুজরাটে, লাভটা কার হলো? গুজরাটের। বাংলা বেকার বসে রইল। বাংলাতে কি একটা মানে রাজারহাটের পর রানীরহাট হয়েছে? আমাদের সেক্টর 5-এর পর কি সেক্টর 6 হয়েছে? কোনো একটা শিল্পকে গত 15 বছরে গড়ে উঠেছে? ইনফ্যাক্ট উল্টে যেখানে শিল্পের জন্য রাখা জমিতে সেখানে মন্দির তৈরি হচ্ছে। সুতরাং এই জিনিসটাকে কিন্তু পাল্টাতে হবে। আমরা বাঙালিরা পরিবর্তন চেয়েছি বলে পরিবর্তন করেছি, এটা মানতে হবে। এই পরিবর্তনটা হয়েছে, আমি আবার বলবো, মানে বিজেপির ফরে গেছে, তার কারণ বিজেপি হচ্ছে প্রধান বিরোধী দল, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কিন্তু এখানে মেজর রোল প্লে করেছে। সহ্য করতে পারছিলেন না মানুষ, এত মিথ্যা কথা, এত নিজেদের মানে ওরা তোলাবাজিতে এত সিদ্ধহস্ত ছিল, আর সারাক্ষণ মেলা খেলা করে। আর মদের উপর এত নির্ভরতা কেন? 28,000 কোটি টাকা মদ থেকে তুলতে হবে? মানে জনস্বাস্থ্য তো আমার মনে হয় প্রধান ব্যাপার। আর স্বাস্থ্যের ব্যাপারে আমার 2-1টা ব্যাপার আছে, যে এত নীল সাদা বাড়ি, যেন আমি তাপসদাকে বলবো ওটা নীল সাদাই থাক, ওটাকে গেরুয়া করে আর পয়সা নষ্ট করবেন না, যাতে ওই নীল সাদা বাড়ি যেগুলো সুপার স্পেশালিটি হয়েছে 24 ঘন্টা যাতে তাতে টেকনিশিয়ান থাকে, অন্তত এক্স-রে। এটা জানো না, ব্যাকগ্রাউন্ডটা জানো না নীল সাদা? না, ওটার ভাইয়ের ব্যবসা রয়েছে রঙের। আহা, আমাদের তো আর ব্যবসা নেই। বিজেপি কয়েকশো কোটি টাকা নীল সাদা রং বিক্রি হলো। এবার আমরা কয়েকশো কোটি টাকার খরচ করব না। অভিষেকের নামে দোকানটা, ওটা যেমন নীল সাদা আছে থাক, আমরা
চেষ্টা করব ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার। আপনি বলুন না, আপনি বরানগরের বিধায়ক ছিলেন এতদিন, আপনি আপনার বরানগর স্টেট জেনারেল হসপিটালটাকে একটু ভালো করুন, যাতে আরজি করে রেফারেল একটু কম হয়। নর্থ সুবারবান হসপিটাল একটা মানে পড়ে রয়েছে, সেখানে কিছু নেই। সুতরাং যেগুলো এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে ঠিক করুন। আমাদের বেঙ্গল ইমিউনিটিতে তৈরি হতো স্নেক ভেনম, এবং আপনারা বোধহয় জানেন যে আমাদের এই অঞ্চলের যে স্নেক, তাদের অ্যান্টিজেনেসিটি। আপনি বলুন না, আপনি তো আমাদের থেকে অনেক ভালো জানবেন চিকিৎসক হিসেবে ডাক্তারবাবু। সেটা হচ্ছে মাল্টি সুপার হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালে বিরাট বিরাট গগনচুম্বী বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু তার ভেতরে এখানে তো অন্তঃসার শূন্য। সেই পরিস্থিতিটারও বদল হওয়াটা দরকার বলছেন আপনি। অবশ্যই, কিন্তু আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে এক্সিস্টিং মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালগুলোকে ঠিক করা, প্রাইমারি হেলথ সেন্টার। আমি সেদিন একজনকে জিজ্ঞেস করছিলাম, তোমাদের যদি কোনো অসুখ হয় তোমরা কোথাও যায়? বলো যে আমাদের 50 কিলোমিটার দূরে বর্ধমান মেডিকেল কলেজ ছাড়া আমাদের কিচ্ছু গতি নেই। সুতরাং প্রাইমারি হেলথ সেন্টারে জেলার মানুষদের মানে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে কলকাতায় চিকিৎসা করবার জন্য হ্যাঁ, ছুটে আসতে হয়, এবং তারপরেও সেই আগের সরকারের কোনো নেতা বা মন্ত্রীর সোর্স না থাকলে সেভাবে সরকারি হাসপাতালে বেডই পাওয়া যায় না। সুতরাং আমার মনে হয় যে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে একমাত্র উপায়। অর্থাৎ গভর্নমেন্ট হসপিটাল জেলাতে যেগুলো আছে তাতে যদি এত ডাক্তার বেরোচ্ছে, ভূমিপুত্র বলে যে এরকম একটা স্কিম তখন ছিল, যে যেখানকার ডাক্তারি পড়াশোনা করেছে তাকে সেই জায়গাটা চাকরি দেওয়া হোক, সে সেখানে চাকরি পাবে। আর এত কম স্যালারি কেন আমাদের পশ্চিমবঙ্গে? একটা আইটি সেক্টরের একজন কর্মী, সে এক বছরে সে বড়জোর 5 কি 6 লাখের মতো পায়, যেখানে বাইরে তারা চলে গেলে 12 পায়। আমি এটা বলতে চাই যে মানে আমরা কেন এত পিছিয়ে পড়েছি সেটা আমরা জানি। আমার মনে হয় আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন বিজেপি নেতৃত্ব, এবং সেই জন্যই আমরা পরিবর্তন করেছি। সেটা পরিবার এগিয়েছে, বাংলা পিছিয়েছে, এই জন্য, অন্য কোনো কারণ নয় নারায়ণ। পরিবার এগিয়েছে কিন্তু বাংলা পিছিয়েছে। আমরা চাই অ্যাজ এ বাঙালি, বিরোধী দল যদি থাকে তৃণমূল, তাহলে যেন তারা কনস্ট্রাকটিভ রোল প্লে করে। একটা যে কোনো গণতন্ত্রে বিরোধী দল থাকা উচিত। এটা এরকম না যে বাইরন জিতলো আর তাকে তাড়াতাড়ি কিনে নিলাম। বিরোধী শূন্য করে দেওয়াটা কোনো কিন্তু কালচার হতে পারে না। আচ্ছা দেবস্মিতা, পরের প্রতিবেদনে যাওয়ার আগে এই চিকিৎসক এত চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন, আমার শুধু কথা শুনতে শুনতে একটা মনে পড়ে গেল। এই এবিপি আনন্দতে আপনাদের আমরা দেখিয়েছিলাম যে একজন রোগী এসেছিলেন একটা চিকিৎসালয়ে চিকিৎসা করাতে, তাকে স্টিচ করার জন্য সুতোটা বলেছেন বাইরের আপনি ওষুধ দোকান থেকে কিনে নিয়ে আসুন। তার কাছে যেহেতু এই আর্থিক সামর্থ্যটা ছিল না, তার জন্য তাকে রীতিমতন ধমক খেতে হয়েছে। এই হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন জায়গার হাল। এইটাকেও কিন্তু বদলানো দরকার। একদম, এই ছবিটার বদল হবে, এবং সেই বদলটা বিজেপি করতে পারবে বলে সেই সরকারকে মানুষ, বিপুল জনাদেশে মানুষ সেই সরকারকে ক্ষমতা এনেছে। কিন্তু দেখুন, ভোটে হেরে গিয়েছে তৃণমূল, তবে এবার জোটের কথা বলছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন বিজেপিকে রুখতে বামেদেরও পাশে নিতে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুনুন কি বলেছেন তিনি। বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। আপনার মতো একটা চোরকে সঙ্গে নিয়ে, আপনার মতো একটা চোর হচ্ছে বিজেপি বিরোধী লড়াইয়ের একটা লায়াবিলিটি। ভোটে হেরে এবার জোটের কথা মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে সিপিএম এর বিরুদ্ধে দশকের পর দশক লড়াই করেছেন, যাদের সরিয়ে ক্ষমতা এসেছিলেন। এখন বিজেপিকে রুখতে সেই বামেদেরও পাশে নিতে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়। জানি তাকে তীব্র আক্রমণ শানিয়েছে সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এবারের ভোটে বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে তৃণমূল। নিজের ঘরের মাঠ ভবানীপুরে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক পদ গেছে, ক্ষমতা গেছে, মুখ্যমন্ত্রীর চেয়ার গেছে। শনিবার ব্রিগেডের মেগা অনুষ্ঠানে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী। অন্যদিকে ভোটে সব হারিয়ে এখন জোটের কথা মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন কথায় কথায় যাদের আক্রমণ করতেন, এখন বিজেপিকে রুখতে সেই বাম এবং অতি বামেদেরই পাশে আসার ডাক দিয়েছেন তিনি। জোট বাঁধুন, আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বান শটান খারিজ করে দিয়েছে সিপিএম, সেই সঙ্গে তাকে তীব্র আক্রমণ শানিয়েছে তারা। লজ্জা করে না আপনার সাথে আবার নাকি আমাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য? আপনার পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে? আপনার মতো একটা চোর, আপনার মতো একটা সন্ত্রাসবাদী, আপনার মতো একটা মানে ক্রিমিনালদেরকে দিয়ে রাজনীতি করা নেত্রীর জন্য আজকে পশ্চিমবাংলার এই সর্বনাশ হলো, তারপরে আপনার পাশে দাঁড়িয়ে নাকি আমরা লড়াই করব? আপনার মতো চোরেদেরকে দেখিয়ে বিজেপি ভোট পায় পশ্চিমবাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে অপ্রাসঙ্গিক বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আমি একটা কথাই বলবো, উনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক লোকের সম্পর্কে মন্তব্য করবেন। বিজেপির কাছে ধরাশায়ী হয়েছে তৃণমূল। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এ রাজ্যে কি কেউ তার পাশে দাঁড়াবে, সেটাই দেখার। এবিপি আনন্দ। বিশ্বনাথ দা, মানে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে এখনো পর্যন্ত প্রাক্তন কথাটা যুক্ত হয়নি। আজকে সকাল পর্যন্ত তিনি অনারেবল চিফ মিনিস্টার ছিলেন, কিন্তু তারপর তিনি একটু পরিবর্তন করেছেন, কিন্তু প্রাক্তনটা এখনো যোগ করেননি। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাম অতি বামের বিরোধিতা করে দল তৈরি করলেন, ক্ষমতায় আসলেন, এখন হেরে গিয়ে তাদেরকে পাশে পাওয়ার কথা বলছেন, অর্থাৎ জোটের কথা বলছেন। দেখো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে, আদতেও তিনি দলটা রক্ষা করতে পারবেন কিনা। ফলে এইরকম একটা অবস্থাতে তিনি বাম থেকে শুরু করে কংগ্রেস সবাইকে নিয়ে একটা বার্তা দিতে চাইলেন। কিন্তু প্রশ্নটা হলো, যে বামেরা গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় চুরির বিরুদ্ধে লড়াই করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরির বিরুদ্ধে লড়াই করেছে, তৃণমূল কংগ্রেসের চুরির বিরুদ্ধে লড়াই করেছে, তাদের পক্ষে কি সত্যি সম্ভব সামান্যতম কোনো সাড়া দেওয়ার? পশ্চিমবাংলায় যারা বামপন্থী বা কংগ্রেস করেন বা অন্য কোনো রাজনৈতিক করেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা অত্যাচারিত, যারা দেখেছেন দিনের পর দিন চাকরি চুরির বিরুদ্ধে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কয়লা চুরি, গরু চুরির বিরুদ্ধে আন্দোলন করেছেন, তাদের পক্ষে সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট বাঁধা? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট বাঁধা এই মুহূর্তে কোনো দলের পক্ষে সম্ভব না। তার দুটো কারণ। একটা হলো, তাহলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, তার দলের বিরুদ্ধে যে চুরি, জোচ্চুরি সমস্ত অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো নিজের গায়ে মারতে হবে। অর্থাৎ সিপিএম কিছুতেই পারবে না, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হাত মেলানো মানেই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমস্ত চুরি, জোচ্চুরি, গণতন্ত্রহীন সমস্ত যে অভিযোগগুলো, সেগুলো নিজের গায়ে মারতে হবে। একইভাবে কংগ্রেসকেও সেটা মারতে হবে, বা অন্য রাজনৈতিক দলকেও মারতে হবে। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ভেসে থাকবার চেষ্টা করছেন, বার্তা দেওয়ার চেষ্টা করছেন, এবং দলের যাতে বিভাজন না হয়। কারণ আগামী দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দল রক্ষা করা খুব কঠিন হবে। আমি তোমায় বলছি, কোন কৌশল তিনি নিচ্ছেন আগামী কয়েকটা দিনের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারবো। কিন্তু ভেতরে যে বিভিন্ন নেতারা জিতেছেন, মানে যে এমএলএরা জিতেছেন, তাদের সাথে যে ধরনের মানে কথাবার্তা মানে আমি শুনতে পাচ্ছি, তাতে কিন্তু পরিষ্কার যে দলের মধ্যে একটা বড় অংশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তারা মানতে চাইছেন না, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করে চলতে চাইছেন। ফলে উইথ অভিষেক দলকে রাখা কিন্তু খুব মুশকিল। অর্থাৎ অভিষেকও থাকবে, আবার তৃণমূল দলও থাকবে, এটা কিন্তু খুব কঠিন হতে পারে। ফলে যে নির্বাচিত সদস্যরা, যে এমএলএরা জিতেছেন, তারা আগামী দিনে আদতেও তৃণমূল কংগ্রেসে থাকবে কি, এই প্রশ্নটা কিন্তু উঠে এসেছে, এবং দলের একটা বিভাজনের সম্ভাবনাও তৈরি হয়েছে। এইরকম অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে কোনো মূল্যে একটা ভেসে থাকতে, একটা মানে দলকে সংহত করবার বিভিন্ন বার্তা দিতে। সেটা তো আগামী দিনে অবশ্যই বোঝা যাবে। কিন্তু আমি নিশ্চিত এবার কিন্তু ওই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জঙ্গি আন্দোলন, দায়িত্বজ্ঞানহীন আন্দোলন, বিধানসভা ভেঙে ফেলার আন্দোলন, এইগুলো যদি এবার করতে চায় সাধারণ মানুষ কিন্তু মানবে না।
তার কারণ সাধারণ মানুষ কিন্তু একটা সত্যি চাইছে দক্ষিণ ভারতবর্ষের রাজ্যগুলো যদি এগিয়ে যায় তাহলে পশ্চিমবাংলার মতন এত মেধা সম্পন্ন একটা সাংস্কৃতিক রাজ্যে কেন আমাদের অগ্রগতি হবে না? কেন আমাদের চিকিৎসার জন্য দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন হাসপাতালে ঘুরতে হবে? এবং সেই এক বুক প্রত্যাশা নিয়ে এবার সেই পরিবর্তনটা এনেছে সাধারণ মানুষ। আমি শুধু এখানে আচ্ছা একটু দর্শকদের মনে করিয়ে দেব, এই জ্যোতিপ্রিয় মল্লিক যাকে নির্বাচনী প্রচারে তার সরকারের সেরা মন্ত্রী আখ্যা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের একটা কথা কেন আমি এই সময় উল্লেখ করতে চাইছি সেটাও বলবো। 2013 সালের জানুয়ারি মাসে একটা পাবলিক মিটিংয়ে জ্যোতিপ্রিয় মল্লিক কি বলছেন শুনুন একবার মন দিয়ে। আপনি সাপের সঙ্গে কি ব্যবহার করেন? গোখরো সাপ, কেউটে সাপ যদি ঘরে ঢোকে আপনি কি করবেন? সিপিএম এর সঙ্গে সেই ব্যবহারই করবেন। সিপিএম এর সঙ্গে কথা বলবেন না, চলবেন না, বাজারে যাবেন না, চায়ের দোকানে যাবেন না, কথা বলবেন না, এদের পাতে ফেলা যায় না। এইটা ছিল সিপিএম সম্পর্কে তৃণমূল নেতা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মূল্যায়ন। এরপরে আসুন এই যে অতিবামের কথা বলা হচ্ছিল, শিলাদিত্য চৌধুরী, তানিয়া ভরদ্বাজ, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, এদেরকে কি বিশেষণে আখ্যায়িত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে তাপসদা, যাদেরকে পাতে ফেলা যেত না, যাদেরকে দু চোখে দেখা যেত না, তাদেরকে এখন বার্তা দিতে হচ্ছে হাত ধরে তুমি নিয়ে চলো সখা। বলি হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আর অল্প কিছুদিনের মধ্যেই মমতা ব্যানার্জি যেটা বলল শুভেন্দু অধিকারী ঠিকই বলেছে, দলটা এবং মমতা ব্যানার্জি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ফাইল ছিনতাইকারী ইডির কেসে মমতার জেল হচ্ছে হচ্ছে হচ্ছে, ভাইপোও জেলে যাবে, যাবে নাই বা কেন? যে কেস এবং যা যা সমস্ত রয়েছে, 72 বাড়ি কালীঘাটের কাকুর নাম রয়েছে, তারপরে তোমার এই গলার সব টেস্ট হয়েছে, ভয়েস টেস্ট। তো সুতরাং এবার হচ্ছে কথা, ও সবাইকে ডাকছে, ওর এখন বিপদ হয়েছে, এসো সবাই এসো সবাই এসো। ও সকলকে না গদ্দার বলে, ও যে গদ্দার ওকে সব রাজনৈতিক দল জানে, ও যে বেইমান, ও যে বিশ্বাসঘাতক, ও যে মির্জাফর, সেটা সব রাজনৈতিক দল জানে। কংগ্রেসের সঙ্গে কতবার বিশ্বাসঘাতকতা করেছে, গদ্দারি করেছে, এনডিএর সঙ্গে, বিজেপির সঙ্গে, ইউপিএর সঙ্গে। তো সুতরাং মমতা ব্যানার্জিকে সকলে চেনে, এখন ওর প্রয়োজন সবাই এসো আমার পাশে। আর যখন নির্বাচন হবে আমি একা লড়বো, কেউ আমার সঙ্গে লড়বো না। ইন্ডির পিন্ডি চটকে দিয়েছে, এখন ইন্ডিকে ডাকছে। এখন ওর সঙ্গে তারাই যাবে যাদের বিরুদ্ধে কেউ চোর, কেউ চোরের পুত্র, এবং যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার মামলা চলছে বা চলেছে, তারা হয়তো মমতাকে সাপোর্ট করতে পারে, কিন্তু আর কেউ করবে না। আমি একটা তাপসদা যুক্তি বুঝতে পারলাম না, যে ইডিকে তো মমতা বন্দ্যোপাধ্যায় চালান, তাপসদা একটু আগে বললেন। না কে বলেছে এটা? তুমি আবার ভুলভাল কথা বলো না। আপনার বাড়িতে গেছিল বললেন এতদিন কিছু হয়নি কেন? তোমরাই তো সেটিং এর গল্প অনেকে বল না, এতদিন কিছু হয়নি কেন? ইডির ফাইল ছিনতাই করলে তার সাজা হবে না? মানে আপনার বাড়িতে ইডি তো আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কনসেন্ট নিয়ে, তা না হলে শোনো একটা কথা বলি, তুমি জানো, তুমি তো লয়ার না? হ্যাঁ, আচ্ছা তুমি জানো এফআইআর যেমন হয় আর ইডিতে কি হয় সেটা জানো? কি বলো সেটাকে? কি বলে বলো না? তো আমার আছে আমার নামে। তাহলে ইডি গেছিল কেন? আর ইডি গেছিল, মমতা পাঠিয়েছিল। বলছি তো, সুদীপ মমতার কাছে কনসেন্ট নিয়ে আমাকে রাইভাল ভাবতো, আমি ওকে চোর বলতাম। সত্যি ইডিকে তো মমতা ব্যানার্জি চালাতেন না? চালাতো না। তাহলে গেল। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে ডাকটা দিয়েছেন, তাপসের বক্তব্যের কাউন্টারটা আমি এবারে অনির্বাণ। আরে বাবা কি আছে বিষয়ের মধ্যে থাকে, বিষয়ের মধ্যে এটা জানতে দাও নেই কিছু। আরে পার্সোনাল, আমি তো বলছি পার্সোনাল রিলেশনে মমতা ব্যানার্জি অনুষ্ঠান শেষে তোমরা কথা বলে জেনে নিও, মমতা ব্যানার্জি যদি দম থাকে, অভিষেক ব্যানার্জি যদি দম থাকে, তাহলে নিজেরা চোর, অপরকে চোর না ভেবে সেটা প্রমাণ করুক। আমি তো আপনাকে আদ্যন্ত সৎ ভাবি তাপস, আমি তো সেই জায়গা থেকেই বলছি। আমি এটা কোনোদিন বিশ্বাস করিনি যে আপনি কোনো রকম দুর্নীতিতে জীবনে ছিলেন। আমি নিজে এখানে বসে দায়িত্ব নিয়ে বলছি, সেই কারণেই কৌতূহল জাগতো যে ইডি আপনার বাড়িতে কেন গেল। আপনি উত্তর পরিষ্কারভাবে দিলেন। হ্যাঁ বলছি, আমি স্পষ্টভাবে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওম বিড়লার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল ঘনিষ্ঠতার কারণে ইডি কোনো অফিসারকে ফিট করে আমি একেবারে জায়গা থেকে আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইছি। আমরা বারবার কেন বলছি যে এই পরাজয়কে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না, তার কারণ এখনো পর্যন্ত জনতার রায়ে প্রাক্তন হয়ে যাওয়ার পরেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে বায়ো, অর্থাৎ যে অ্যাকাউন্ট ডিটেল থাকে, সেখানে এখনো পর্যন্ত প্রাক্তন বা এক্স এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় লেখেননি। অনারেবল চিফ মিনিস্টার ছিল, তার থেকে কিছুটা বদল ঘটেছে, কিন্তু এখনো প্রাক্তন বলে নিজেকে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন এই প্রতিবেদন। কবিগুরুর জন্মদিনে ব্রিগেডের শপথ নিল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী।
অথচ সেদিন সকাল অবধি চেয়ার আঁকড়ে থাকার আপ্রাণ চেষ্টা করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সোমবার অর্থাৎ 4 মে ভোটে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, কিন্তু এই স্পষ্ট জনাদেশের পরেও মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়, বরং দিয়েছেন আজব সাফাই। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম, এখন তো কোশ্চেন ডাজন্ট অ্যারাইজ। এমনকি হেরে যাবার 5 দিন পর অর্থাৎ শনিবার সকাল অবধি ফেসবুক এবং এক্স হ্যান্ডেলের বায়ো বদল করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল 7:30 পর্যন্ত তার ফেসবুক পেজে লেখা ছিল তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সকাল 11টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেন শুভেন্দু অধিকারী। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মচকালেন, তবু ভাঙলেন না। ভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েও সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচয়ের আগে প্রাক্তন বসালেন না। 15, 16 এবং 17তম বিধানসভার মুখ্যমন্ত্রী, জানি তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। এখনো নেশাটা কাটতে সময় লাগবে। পুরনো নেশা তো, 15 বছর ক্ষমতায় থেকেছেন, ক্ষমতা উনি ছাড়তে পারছেন, লোক যে তাকে সরিয়ে দিয়েছে এটা বুঝতে পারছেন না। মানে উনি তো লিখেইছেন 15, 16, 17 বিধানসভায়, তার মানে তো তারপরের বিধানসভাটা তো উনি লেখেননি। উনি আদৌ নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছেন না। এর মধ্যে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আনফলো করেছে কলকাতা পুলিশ। এক্স হ্যান্ডেলে তারা ফলো করা শুরু করেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এবিপি আনন্দ, কলকাতা। মানে রবীন্দ্রনাথ বাবু, মানে এই হারটা মেনে নিতে সমস্যা কোথায়? আজকে যেরকম আমি তখনও বললাম যে আজকে সকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক এবং এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর পরিচয় ছিল, তবে এখন যেটা দেখা যাচ্ছে তার পেজে যে শুধু ব্র্যাকেটে লেখা 15, 16, 17তম বিধানসভা। মানে এই হারের জায়গাটা মানতে সমস্যা কোথায় তিনি? এবং এখানেও আমাদের আলোচনা চলছিল যে তিনি বিরোধী নেত্রী হিসেবে সর্বেসর্বা। উনি ওনার যে সাইকি মানে মানসিক পরিস্থিতি, তাতে আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে উনি কোনোভাবে হার মানবার লোক নন, এবং সেইটা যদি বিকৃতও হয় সেই বিকৃত চিন্তাভাবনা নিয়েই তিনি থাকবেন। যে কোনো মানুষ যিনি 3বারের মুখ্যমন্ত্রী, যিনি দীর্ঘদিন এমপি ছিলেন, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, তার উচিত যে মুহূর্তে তার ঘটনাটা হার হলো তিনি পদত্যাগ করে দেবেন। 80টা সিটে, যেখানে তাদের 80 না তার কতগুলো 80টাই সিটে আসনে যখন তার যে দলের প্রার্থীরা যখন জিতেছে, তখন একটা কনস্ট্রাকটিভ অপোজিশন রোল প্লে করবেন। সারা জীবন কি কেউ ক্ষমতায় থাকবে? 200 বছরের ব্রিটিশ শাসন চলে গেছে, আপনার 15 বছরের শাসন, তাও তো চুরিয়ে জোট চুরি আর মানে নারী সুরক্ষাহীন একটা নানা রকম কলকারখানা বন্ধ করে দেওয়া যে পরিস্থিতি তার মধ্যে দিয়ে আপনি করেছেন, সেই শাসন চলে যাবে, তাতে অসুবিধা কি? কিন্তু তিনি মানতে চাইছেন না, এবং মানতে চাইছেন না বলে কোথায় যাচ্ছেন দেখুন। তিনি এতদিন বলেছিলেন গদাই মাদাই লদাই, তিনি তার কথায় ছিল রাম বাম সাম, মানে বিজেপি, কংগ্রেস, সিপিএম তারা হচ্ছে গদাই মাদাই লদাই, সাম বাম সাম। তাহলে এদেরকে, যাদেরকে এইভাবে অপমান করেছেন, আজকে তিনি বলছেন তাদেরকে সঙ্গে মানে বিজেপির বিরুদ্ধে তিনি তাদের ফ্রন্ট করবেন। মানুষের কি আত্মসম্মান বোধ নেই? আপনি মানুষকে কি দাস ভাবেন? হ্যাঁ, আমি বলছি হার না স্বীকার করতে পারা এইটা একটা জিনিস, আর হেরে যাবার পরেও সেটাকে অস্বীকার করা এইটা আরেকটা জিনিস। আমি জানি না যে কি কারণ যে এখনো পর্যন্ত সেই চরম সত্যিটা মানুষ প্রত্যাখ্যান করেছে। ডাক্তারবাবু হয়তো আরো ভালো বলতে পারবেন যে এখনো পর্যন্ত সেই সত্যিটাকে স্বীকার করতে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে উনি ঠিক বিশ্বাস করতে পারছেন না। আমি মিস্টার দিলীপ ঘোষের সাথে একমত, এখনো উনি ঘোরে আছেন। মোড অফ ডিনায়াল কিন্তু না ডিনায়ালও নয়, হ্যালুসিনেশনও নয়, মানে গোদা বাংলায় এটাকে আমি বলবো এটা পারপাসফুলি উনি করছেন। এটা আমাদের ডাক্তারদের মধ্যে অনেক আলোচনা হয়েছে, সাইকিয়াট্রিস্টদের সাথে কথা হয়েছে যে এটা কি, আমরা নিজেরাই আলোচনা করছিলাম এই জিনিসটাকে। সাইকিয়াট্রিস্ট, কিন্তু আমাদের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট একজন, তিনি আমাকে বললেন যে ডক্টর ব্যানার্জি, দিস ইজ নট মোড অফ ডিনায়াল। মোড অফ ডিনায়ালে তার অন্যগুলো থাকে, তাহলে তিনি বলতেন না যে আমার সাথে এরা আসবে। কিন্তু আমি একটা কথায় সবার ঊর্ধ্বে গিয়ে একটা কথা বলতে চাই, বাংলায় রাজনৈতিক সৌজন্যবোধ ফিরে আসুক। বাংলা যেন আজকে উড়িষ্যায় যখন নবীন পট্টনায়ক পরাজিত হয়েছিলেন, তিনি কিন্তু
শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন এবং যিনি চিফ মিনিস্টার ইলেক্টেড তিনি কিন্তু নেমে এসে নবীন পটনায়ককে জড়িয়ে ধরেছিলেন এবং এটাই হওয়া উচিত। বাংলার রাজনীতির সংস্কৃতি বোধ, বাংলার রাজনীতি এটাই এরকমভাবেই এগোনো উচিত। আমরা একজন আরেকজনের নামে খারাপ কথা বলবো, আমরা বাংলাকে পিছিয়েই নিয়ে যাব। আমরা ভুলে যাই গত 15 বছরে উনি যা যা ভুল কথা বলেছেন। আমার মনে আছে বুদ্ধদেব ভট্টাচার্যের সম্পর্কে উনি অনেক খারাপ কথা বলেছেন, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে ওনার কোনো তুলনাই করা যায় না কারোর সঙ্গে কোনো পাশ। না, কিন্তু আমি বলছি একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট শরিকের যে দুটো শাসিত রাজ্য ছিল কেরালা এবং তামিলনাড়ু, তাদের মুখ্যমন্ত্রীরা পরাজয় স্বীকার করে তারা পদত্যাগপত্র দিয়ে এসেছেন, কিন্তু সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না কেন? এইটা তো সব থেকে বড় প্রশ্ন। কোনো উত্তর অনির্বাণের কাছে আছে কি? 100 প্রথম কথা নির্বাচন, এটা থেকে সম্মান বাড়লো বলে মনে হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যারা বিজেপির হয়ে প্রকাশ্যে বিজেপি করে তাদের প্রতি সম্মান আমাদের আছে, যারা অপ্রকাশ্যে বিজেপির হয়ে তাবেদারি করে তাদের প্রতি সম্মানের কতটা আছে না আছে সেই প্রশ্ন থেকে যায়। রাজনীতিতে বিরোধিতা এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনতার রায় না মানার কি সম্পর্ক আছে? প্রথম কথা, জনতার রায় এটা আদৌ কিনা সেই নিয়ে যে প্রশ্নগুলি রয়েছে তার উত্তর আবার সেই একই পথে তুমি থাকছো, মানে এটা আদৌ জনতার রায় বলে তুমি অস্বীকার করছো না, তুমি এবং তোমার দল? করছি না। তার মানে এইটাও স্বীকার করতে হবে যে 80 জন এমএলএ তারা জিতেছেন, তারাও তার মানে জনতার রায়, সেটাকে অস্বীকার করছো তুমি? পুরোটাই যতগুলি গণনা কেন্দ্র ছিল তার সিসিটিভি ফুটেজ। এই 80 জন বিধায়কদের মধ্যে কজন বলেছেন যে তাদের কাউন্টিং সেন্টারে কারচুপি হয়েছে? প্রথম কথা, দলের তরফ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে যে গোটা গণনার প্রক্রিয়ার মধ্যে অসম্ভব পরিমাণে কারচুপির সাহায্য নেওয়া হয়েছে। তার মানে 80টা কেন্দ্রে তোমরা কারচুপি করে জিতেছো? আচ্ছা, তাহলে সব ওই জন্য তো বলছি সবকটা কেন্দ্রের ইনক্লুডিং দ্য 80 এমএলএ যারা তৃণমূলের হয়েছে ইলেক্টেড, ইনক্লুডিং দেম, 293টার ক্ষেত্রে আপনি যে গণনা কেন্দ্র ফুটেজ প্রকাশ করে দিন। জিনিস এইটা তৃণমূল কংগ্রেসকে না দেখলে হয়তো বোঝা যেত না। বিশ্বনাথ চক্রবর্তী কি মনে করে? না, দেখো আমি বাইরে আছি, আমি একটু বাইরে আছি প্লিজ। না, যদি অপরাধ লুকোনো যদি হয়ে থাকে না, আবার বলছি কোর্টে যাওয়া উচিত, ইমিডিয়েট কোর্টে যাওয়া উচিত এবং কমিশনকে কোর্টে টানা উচিত। যাওয়ার তো হবে, এটা ছেড়ে দাও, ফুটেজ প্রকাশ করে দিন না। হ্যাঁ, আমি বলছি ডিএ মামলা দিয়ে দেওয়া আটকানোর জন্য কোর্টে বারে ছুটে যাওয়া যায়। এটা যদি সত্যি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে কোর্টে কেন মুভ করছে না, কেন অপেক্ষা করছে? কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী নির্বাচন কমিশনের লুকোনোর কি? দেখো অনির্বাণ এটা যুক্তি দিয়ে কথা বলো। সেটা হলো 1972 সালের নির্বাচনকে রিগ নির্বাচন বলে সিপিআইএম এর যে কয়জন নির্বাচিত হয়েছিলেন তারা বিধানসভা বয়কট করেছিলেন, তারা বিধানসভা থেকে রিজাইন করেছিলেন এবং কোনোদিন আর যাননি। তোমরা যদি সত্যি আন্তরিকভাবে মনে করো যে এই নির্বাচনটা রিগড হয়েছে, তাহলে 80 জনকে বলো যে বিধানসভায় যাতে না যায়, কেউ করবে না, বিধানসভায় যাতে পদত্যাগ করে, মমতার কথা কেউ শুনবেই না, পদত্যাগ করে উপনির্বাচনে যেতে বলো। বিশ্বনাথ দা একই যুক্তিতে, বিশ্বনাথ দাস একটা লাইন, বিশ্বনাথ দা একটা লাইন, জাস্ট একটা লাইন, একই যুক্তিতে বিশ্বনাথ দাস একটা লাইন শুনুন না, জাস্ট একটা লাইন আপনারই যুক্তিতে বলি, তাহলে 2024 সালের লোকসভা নির্বাচন যে ভোটার তালিকায় হয়েছিল সেটা তো সম্পূর্ণ ভুয়ো ভোটার তালিকা, তাহলে সেখানে কেন পদত্যাগ করেননি বলুন? আবারও তোমায় বলছি, এটা তো বিজেপির দাবি, আমার দাবি না। মানে কোথাও অনির্বাণ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি যে এই 1956 আর 1514 এই যে নাম্বারগুলো, এই সংখ্যাগুলো, এটা কি কুড়ে খাচ্ছে? না, ঠিক যেমন 2 কোটি রোহিঙ্গা, তারা কাকে কুড়ে খাচ্ছে? এই 2 কোটি রোহিঙ্গাকে এবার তো সামনে আনতে হবে। এবার তো ডবল ইঞ্জিন সরকার। আমি চাইবো আপনাদের ক্যামেরা যেন একদম ফোকাস থাকে যে 2 কোটি রোহিঙ্গা গুনে গুনে আমাদের চোখের সামনে দিয়ে প্যারেড করে মায়ানমারে ফেরত পাঠানো হচ্ছে, আমরা দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন 2004 সালে রবীন্দ্রনাথ দা 2 কোটি রোহিঙ্গা দেখতে চান, হ্যাঁ কি না? আরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লোকসভায় বলেছিলেন 2004 সালে, অনেক কোটি রোহিঙ্গা বিজেপি বলেছে তো 2 কোটি রোহিঙ্গা দেখতে চান, হ্যাঁ কি? আরে আমাকে টাকা হয়েছে। ব্যাপারটা হলো আমি শুধু শিল্প বাংলা থেকে উঠে গেছে, একেবারে দুটো সংখ্যা 1956 যেটা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের গত বিধানসভা কেন্দ্রে হারের ব্যবধান, এবং 1514 যেটা ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এই বিধানসভায় নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের ব্যবধান। এইটা পরাজয়ের সব থেকে বড় জ্বালা হচ্ছে কিনা, এইটা বিভিন্ন জায়গা থেকে সামনে আসে। অঙ্গ কলিঙ্গের পর বঙ্গজয় বিজেপির। একেবারে ব্রিগেডে আজ মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে রাজ্যবাসীর উদ্দেশ্যে নত জানু হয়ে প্রণাম জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষ করতে করতে সেই ছবিটা আরো একবার। माननीय प्रधानमंत्री, परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी, अटल ध्वनि के साथ स्वागत कीजिए
माननीय प्रधानमंत्री परम आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र एबीपी आनंद एगिए थाके एगिए राखे।